নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি একটি রিপোর্ট পাঠিয়েছেন কেন্দ্রের কাছে। কি আছে সেই রিপোর্টে? তিনি বলেছেন সেই রিপোর্টে যে রাজ্যের পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। খুব ভালো কথা। রাজ্যের পরিস্থিতি কি এতটাই খারাপ? গভর্নর চাইলেই কি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন? সব দিক নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়েছে। যেমন শাসক তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, তেমন বিরোধিতা এসছে বামেদের পক্ষ থেকেও। সেগুলো তো আমরা রাখবো এবং শোনাবো। তবে আজকের যে আলোচ্য বিষয় যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন কি, সাধারণ দর্শকদের আমরা জানিয়ে রাখি ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যে যখন কেন্দ্রীয় শাসন বলবৎ হয় সেই শাসনটাকে সংক্ষেপে বলা হয় রাষ্ট্রপতি শাসন। কোন কোন ক্ষেত্রে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? এই 356 ধারা মোতাবেক রাজ্যে যদি সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ে। অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধানে যে শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। এবার প্রশ্ন উঠতে পারে যে পশ্চিমবঙ্গে কি সত্যিই সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গে দু একটা জায়গায় গোলযোগ হয়েছে। কোথায় হয়েছে? মুর্শিদাবাদ বা মালদায়। কিন্তু পশ্চিমবঙ্গের যে এতগুলো জেলা, সেই জেলার অনুপাতে বা নিরিখে সেই গণ্ডগোলের মাত্রাটা কত শতাংশের মধ্যে সীমিত রয়েছে? তাহলে কি পশ্চিমবঙ্গের গভর্নর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করবার জন্য সুপারিশ করতে পারেন বা রিপোর্ট পাঠাতে পারেন কেন্দ্রের কাছে? কি বলছে সংবিধান? যে কোনো রাজ্যের রাজ্যপাল যদি মনে করেন সেই রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে তাহলে তিনি রাষ্ট্রপতির কাছে সেই সুপারিশপত্র পাঠাতে পারেন এবং রাষ্ট্রপতিও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন ক্রমে, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা যদি সেই প্রস্তাবে সম্মতি দেয় তখন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন এই 356 নম্বর ধারা মোতাবেক। এবার কি কি ক্ষেত্রে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? 1 নম্বর হচ্ছে রাজ্যে যদি সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ে। 2 হচ্ছে রাজ্যে সরকারের যদি অচল অবস্থা তৈরি হয়। আর 3 নম্বর হচ্ছে যে বিধানসভায় যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে রাজ্য সরকার ব্যর্থ হয়। এই যে ধারাগুলো বা অপশানগুলো রয়েছে সেগুলোর একটাও কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালে মুর্শিদাবাদ এবং মালদায় গণ্ডগোল হয়েছে। তবে সেই গণ্ডগোলের মাত্রা বা নিরিখ কি এতটাই বেশি যে রাজ্যপাল বলতে পারেন কি রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? রাজ্য প্রশাসন চালান হচ্ছে নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং সেই মুখ্যমন্ত্রী রাজ্যের সাংবিধানিক প্রধানকে রাজ্যপাল তার কাছে নিয়মিত রিপোর্ট দেন। এবার যে অংশে বা যে ক্ষেত্রগুলোতে গণ্ডগোল হয়েছে তার নিরিখে গোটা রাজ্যের পরিস্থিতিটা কি, এই পরিস্থিতিতে কি আদৌ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? এই নিয়ে শাসক দলের নেতা কুণাল ঘোষ কি বলেছেন প্রথমেই শোনাবো দর্শকদের। দেখুন, রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। প্রথম কথা, তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, অর্থাৎ এই অবনতি যদি হয় এই কথাগুলো আসে না। 2, রাজ্যপাল এটাও জানেন যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। শুনলেন কুণাল ঘোষ কি বলেছেন। তবে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ক্ষেত্রে যারা প্রথম থেকেই বিরোধিতা করে আসছে বামেরা, বামেদের যে বামফ্রন্টের যে চেয়ারম্যান আজকে বিমান বসু কি বলেছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে, সেটাও দর্শকদের সামনে রাখবো। 356 ধারা এইভাবে অপপ্রয়োগ করলে পড়েছে কি হবে? তার আগে 355 আছে।
যদি কোনো এলাকায় প্রশাসন কন্ট্রোল করতে পারছে না, কোনো একটা এলাকা ধরেই বলেছেন রিপোর্ট দিয়েছেন, সেটা 355 হতে পারে, 356 কেন? এটা ঠিক না। মনে হচ্ছে কোনো নির্দিষ্ট দলের মুখপাত্রের মতো রাজ্যপালের এটা অ্যাক্টিভিটি, সেটা অন্য পার্টি করছে। রাজ্যপাল তো বসানো হয়তো একটু সেই সরকারের প্রতিনিধি হিসাবে বসানো হয়। তিনি সরকারের প্রতিনিধি, দিল্লির সরকারের প্রতিনিধি হিসাবে তদ অনুযায়ী কাজ করছেন। আমরা শাসক এবং বিরোধী বামফ্রন্ট দুপক্ষেরই বক্তব্য তুলে ধরলাম, কিন্তু ভারতবর্ষে এই 356 ধারাকে কালো ধারা বলা হয়। গণতান্ত্রিক পরিকাঠামোর ক্ষেত্রে কেন একে কালো ধারা হয়? কালো ধারা বলা হয় গণতান্ত্রিক পরিকাঠামোর ক্ষেত্রে একে কালো ধারা এই কারণেই বলা হয় যে ভারতবর্ষে কেন্দ্রে যখনই যারা ক্ষমতায় এসছে তারা এই ধারাটিকে নিজেদের মতো করে ব্যবহার করেছে। যেমন ভারতবর্ষে কেরালায় যখন বামেদের প্রথম সরকার স্থাপন হয়েছিল ইএমএস নাম্বুদিরিপাদের নেতৃত্বে, সেই নাম্বুদিরিপাদের সরকারকেই কিন্তু প্রথম মোকাবেলা করতে হয় এই 356 ধারা জারি করে এই ভারতে বামেদের প্রথম রাজ্য সরকারকে বরখাস্ত করেন তৎকালীন কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে দেখা যায় 1977 সালে জনতা দল যখন কেন্দ্রে ক্ষমতায় থাকে, তারা ক্ষমতায় বসেই যে সমস্ত রাজ্যে কংগ্রেসের সরকার ছিল তাদের সেই সরকারগুলোকে একে একে ফেলে দেয় এই 356 ধারা ব্যবহার করে। ঠিক 1980 সালে ইন্দিরা গান্ধী যখন কেন্দ্রে ক্ষমতা দখল করলেন, তিনিও এসে কিন্তু এই 356 ধারা জারি করে বিরোধী মতাদর্শের রাজ্য সরকারগুলোকে ফেলে দিয়েছিল, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারির মধ্যে দিয়ে। তাহলে এই যে ভারতবর্ষের যে সাংবিধানিক ইতিহাস, সেই ইতিহাসে দেখা যাচ্ছে যে দৃষ্টান্ত ভারতবাসীর সামনে রয়েছে যে কেন্দ্রে ক্ষমতায় যারা যখনই থেকেছে তখনই তারা কিন্তু এই 356কে নিজেদের মতো করে ব্যবহার করেছে, যার জন্য পরবর্তীকালে 1994 সালে এসআর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা মামলা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেখানে পরিষ্কার করে বলে দিয়েছিল এই 1994 সালের আগে পর্যন্ত কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হতো বা 356 জারি হতো তাহলে সেই ধারা নিয়ে কখনো সুপ্রিম কোর্টে মামলা করা যেত না। কিন্তু 1994 সালে এই মামলায় এসআর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার গাইডলাইন করে দিয়েছে যে এখন 356 বিষয়টাও আদালতের বিবেচনাধীন। যে কোনো ব্যক্তি, যে কোনো রাজ্য সরকার এই 356-এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যেতে পারে। কোন কোন পরিস্থিতিতে করা যাবে তারও একটা গাইডলাইন কিন্তু সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে। কি কি গাইডলাইন বলেছে? যে বিধানসভায় সরকারের যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে, সেই সংখ্যাগরিষ্ঠতা কোথায় প্রমাণিত হবে? রাজভবনে নয়, সেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিধানসভার ফ্লোরে। আর কি? যে সরকারকে, কোনো সরকারকে যখন বরখাস্ত করতে চলেছেন রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের কে আলাপ আলোচনা করতে হবে সত্যিই কি তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না। রাজ্য সরকারের সাথে আলাপ আলোচনা না করে যদি সেই 356 জারি করা হয় তাহলে সেটা চূড়ান্ত অসাংবিধানিক হবে। তাহলে সুপ্রিম কোর্ট যেখানে স্পষ্ট গাইডলাইন দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল গভর্নর সিভি আনন্দ বোস কি করে কেন্দ্রের কাছে এমন একটা রিপোর্ট পাঠালেন? গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি তো সেরকম তৈরি হয়নি। হ্যাঁ, মালদা এবং মুর্শিদাবাদে কিন্তু বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে। তাহলে যারা দোষী, যারা এই গন্ডগোলের নেপথ্যে রয়েছে তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে প্রশাসনিক কাঠগড়ায় দাঁড় করুন, তাদেরকে বিচারের আওতায় আনুন। কিন্তু গোটা রাজ্যের জন্য কি করে আপনি সাংবিধানিক প্রধান হিসাবে এটা রেকমেন্ড করতে পারেন? দ্বিতীয় কথা, দেখুন এই মুহূর্তে যখন আমরা নিউজ রুম করছি, দেশের টালমাটাল পরিস্থিতি রয়েছে। ভারত পাক একদম সামনাসামনি আইবল টু আইবল কন্ট্যাক্ট করে রয়েছে। আর কিছুদিন আগে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে, সেখানে তো তাহলে এখন কেন্দ্রের উচিত আগে জম্মু কাশ্মীরের সরকারকে বরখাস্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা। নরেন্দ্র মোদী কি সেই কাজটা করেছেন? একেবারেই না। তাহলে আপনি কি করে পশ্চিমবঙ্গের জন্য রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন? সেই জন্যই কুণাল বাবুরা বা শাসক তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি নাকি পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়িত করার জন্যই নাকি এইসব করছেন। আর বামেদের যারা প্রথম থেকে সংসদীয় গণতন্ত্র বা রীতিনীতির বিরোধী হিসাবে, কালা কানুন হিসাবে এই 356কে দেখে এসছেন, তারা কিন্তু অবশ্যই বিরোধিতা করছে। তাহলে খুশি হচ্ছে কারা?
যারা মাঝে মাঝে যে শুভেন্দু অধিকারী বা যে বিজেপি নেতৃত্ব সবসময় রাজনৈতিক স্বার্থের কথা বলে, তারা যখন বলে যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, আর গভর্নর আপনি যখন রাজ্যের যখন সাংবিধানিক অভিভাবক আপনি যখন বলছেন যে না রাজ্যের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, তখন কি খুব ভুল হবেন? শাসক তৃণমূল যদি আপনাকে বলেন যে আপনি তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়িত করতে মাঠে নেমেছেন, এই সব দিকটাই কিন্তু ভীষণ ভাবাচ্ছে বা ভীষণ বোঝা যাচ্ছে। তাহলে মণিপুর এতদিন অশান্ত হয়ে উঠেছিল, সেই মণিপুরে এত পরে কেন রাষ্ট্রপতি শাসন জারি হলো? মণিপুরে তো অনেক আগেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত ছিল। সব মিলিয়ে গণতন্ত্রের পক্ষে একটা নির্বাচিত সরকারকে একদম রাতারাতি বরখাস্ত করার যে সাংবিধানিক ক্ষমতা রাজ্যপালের হাতে বা ভারতীয় সংবিধানে রয়েছে, সেই ক্ষমতাকে এভাবে প্রয়োগ করা যায়? আর এই ক্ষমতা যদি প্রয়োগ হয় তাহলে তো তা ভারতীয় গণতন্ত্রের মূলে কুঠারাঘাত হবে। কিভাবে দেখবেন বিষয়টাকে? আর এই বিষয়টা নিয়েই কিন্তু সমস্ত চর্চিত আছে, কেননা 356 ধারা যেমন ভারতীয় সংবিধানে আছে, তেমন ভারতীয় সংবিধানে কিন্তু 355 নম্বর ধারাও আছে। আপনার যদি মনে হয় যে রাজ্যের কোনো একটা অঞ্চলে, রাজ্যের কোনো একটা অংশে আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না, আপনি রাজ্য সরকারকে ডাকতে পারেন, আপনি রাজ্য প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, আপনি প্রয়োজনে কোথায় হস্তক্ষেপ প্রয়োজন সেই ক্ষেত্র অর্থাৎ এরিয়া অফ ইন্টারভেনশন সেটাও চিহ্নিত করতে পারেন। কিন্তু মিস্টার রাজ্যপাল, আপনি এভাবে, এবং এটা শুধু আপনার ক্ষেত্রে না, ভারতীয় গণতন্ত্রে বিভিন্ন রাজ্যে যত রাজ্যপাল আছে তারা কিন্তু এভাবে এক কলমের খোঁচায় কিন্তু কোনো রাজ্যের নির্বাচিত সরকারকে বরখাস্ত করতে পারে না। কারণ ভারতের গণতন্ত্র কিন্তু উই দি পিপল অফ ইন্ডিয়ার উপর নির্ভর করে, এবং মানুষের মতামতকে উপেক্ষা করে যদি আজকে আপনি নির্বাচিত সরকারকে বরখাস্ত করেন, এটা কিন্তু এখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জেবল। ফলে সমস্ত দিক বিবেচনা করেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, নইলে রাজ্যপালের মতো সাংবিধানিক পদটাও কিন্তু রাজনীতির ঘূর্ণাবর্তে পড়ে যাবে। সমস্ত আপডেট এবং খবরের জন্য নজর থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।